নমস্কার। একটা অদ্ভুত বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। ভিক্ষাবৃত্তি কি সংগঠিত বৃত্তি বা শিল্প? অসংগঠিত শ্রমিক ইত্যাদি কথাগুলো আমরা তো শুনি, কিন্তু আমার ছোটবেলায় আমার নিজের দেখা ভিক্ষাবৃত্তি কিন্তু অসংগঠিত ছিল না, রীতিমতো সংগঠিত একটা কর্মপ্রবাহ ছিল। এই প্রসঙ্গে আজকে আমি হরিশ সর্দারের কথা বলবো। এই হরিশ সর্দার ছিল উত্তর কলকাতার শ্যামবাজার বাগবাজার অঞ্চলের ভিখারিদের প্রধান সর্দারি। এ নিজে ভিক্ষে করতো না, ফিনফিনে আদ্দির পাঞ্জাবি, ধুতি, সোনার কবচ ছিল হাতে। হরিশের ওই অঞ্চলের যত ভিক্ষার্থী সকলেই হরিশ সর্দারের দলভুক্ত ছিল। হরিশ সর্দারের ইচ্ছের বাইরে গিয়ে কেউ ভিক্ষা করতে পারতো না ওই অঞ্চলে। শ্যামবাজার, বাগবাজার, হাতিবাগান, উত্তর কলকাতার একটি বিস্তীর্ণ এলাকায়। কি করে জানলাম এটা? একবার আমাদের রামরতন বসুলেনের অত্যন্ত পরিচিত ঘোষ বাড়িতে ঘোষ মাসিমা পরলোক গমন করলেন। ধনাঢ্য পরিবার, তারা সেই উপলক্ষে তাদের মায়ের আত্মার শান্তি কামনায় ঠিক করলো কাঙালি ভোজন করাবে। তারা হরিশ সর্দারের সঙ্গে যোগাযোগ করেছিল। এটা তাদের কাছে গল্প পাড়ায় ছড়িয়ে পড়েছিল শোনা। হরিশ সর্দার বলল, ঠিক আছে, কতজন খাওয়াবেন? ওরা বলল 300 কাঙালি ভোজন হবে। এরা কেউ কাঙালি নয়, এরা হরিশ সর্দারের দলের কর্মী। কারণ এদের ভিক্ষার জন্য হরিশ সর্দার সকালবেলা কন্ডাক্টরদের যেরকম ব্যাগ মানি থাকে, সেরকম এদের বাটিতে চাদরে কিছু খুচরো পয়সা দিয়ে এদের বিভিন্ন জায়গায় বসার যেখানে নির্দেশ সেখানে এরা বসত, আর ওই পয়সাগুলো ছড়িয়ে দিত। তাতে পরবর্তী যারা যাবে ওখান দিয়ে তারা ধরে নেবে যে হ্যাঁ, এই পয়সা পাচ্ছে, পয়সা পাওয়ার মতো কারণের আছে, দেয়া হোক। আর অনেকে তখনকার দিনে পুণ্য সঞ্চয় ভেবেও ভিক্ষার্থীকে পয়সা দিতেন। পাড়ায় ঘুরে ঘুরে যারা বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করতো তাদের মধ্যে 2-1জনকে চিনি, 2-1জন ছাড়া সকলেই হরিশ সর্দারের দলের লোক ছিল। তো তখনকার দিনে একটা প্রচলিত ধারণা ছিল যে শিশু চুরি করে নিয়ে গিয়ে জোর করে বিকলাঙ্গ করে দিয়ে তাকে দিয়ে ভিক্ষা করানো হয়। এরকম ঘটনা প্রচুর শোনা যেত। আমি অবশ্য এত বড় জীবনে শিশু চুরির ঘটনা কখনো ওই অঞ্চলে বা এই অঞ্চলে, যখন বর্তমানে যেখানে আছি দক্ষিণ কলকাতা, কোথাও শিশু চুরির ঘটনা শুনিনি। আর ভিখারি বৈচিত্র্য অনেক কমে গেছে, ভিখারির সংখ্যাও কমে গেছে। এটা অর্থনৈতিক উন্নতি হয়েছে কিনা জানি না, হয়তো মানুষ আর তাদের মন আর্দ্র হচ্ছে না, এই পেশায় লাভ নেই, এটা পেশা ছিল তাই তারা পেশা পাল্টেছে। অনেকেই নানা রকম বিকৃতির অভিনয় করতেন, সেসব গা ঘিন ঘিন করা কথা বাদ দিচ্ছি। সেগুলো বাদ দিয়ে বলি যে কীভাবে এই সংগঠিত শিল্প ছড়িয়ে পড়েছিল। এদের যে রোজগার হতো, সেই রোজগারের সবটাই দিয়ে দিতে হতো হরিশ সর্দারকে। হরিশ সর্দারের ওপরেও কেউ ছিল কিনা জানি না। তখনকার দিনে অবশ্য সব ব্যাপারে রাজনৈতিক হস্তক্ষেপ তো ছিল না, বলতে পারবো না। হরিশ এদের পরিবর্তে খাওয়া পড়া দিত,
আর সেই সঙ্গে একটা হাত খরচার টাকাও দিত। কিন্তু হরিশকে ভাবনা দিয়ে ওই অঞ্চলে ভিক্ষে করবে এত বড় বুকের ভাটা কারোর ছিল না। তা হরিশ নির্দিষ্ট দিনে সর্দার ওই আমাদের রামরতন বসুনের রাস্তাটা দুপাশে লাইন দিয়ে বসিয়ে দেওয়া হলো হরিশ সর্দারের লোকজনদের, অর্থাৎ পেশাদার শিক্ষার্থীদের। তাদের কাঙালি ভোজনের ব্যবস্থা করা হয়েছে মুন্ডের জন্য। তো হরিশ এসে তাদের মধ্যে আবার একজন, সেদিনকার মতো কিনা জানি না, দলপতি নির্বাচন করে তাকে, সে একটু পড়তে হয়তো জানে বা বলতে টলতে পারে, তাকে নাম দুটো বলে দেওয়া হলো যে কাদের নামে জয়ধ্বনি দিতে হবে। এরপর খুব ডিসিপ্লিন, কিন্তু এরা সকলের শালপাতার থালায় ভাত করলো, ভাজাভুজি যা দেওয়ার দিয়েছিল সে আর খেয়াল করে মনে নেই। এবার সেই লোকটি উঠে দাঁড়িয়ে বাড়ির বর্তমান কর্তা ঘোষবাড়ির, তার নাম করে অমুক বাবু কি জয় বলে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে অনেরা জয়ধ্বনি দিল 3 বার। তারপর যিনি মৃতা, যিনি গত হয়েছেন, যার আত্মার শান্তির জন্যে কাঙালি ভোজন, তার নাম করেও জয়ধ্বনি 3 বার দেওয়া হলো। তারপর এরা খাওয়া দাওয়া সমাপ্ত করলো, শুরু করলো এবং শেষ করলো। হরিশ হরিশ কিন্তু খেলো না। হরিশ এভাবে রাস্তায় বসে খাবার লোক তো নয়। সে রীতিমতো, বললাম যে ফিনফিনে আদি পাঞ্জাবি, হাতে সোনার তাগা, পাঞ্জাবির মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। এরপর হাতে শৌখিন ছড়ি। হরিশ এসে তাদের পরিষ্কার জায়গাটার নাম এখনো মনে আছে, এই নামে কলকাতায় কোনো জায়গা আছে বলে জানি না, এটা ওদের সাংকেতিক নাম হয়তো। জায়গাটার নাম মনে দাগ কেটেছিল। হরিশ ওদের মাঝখানটায় দাঁড়িয়ে চিৎকার করে বলল, তোমরা সবাই খাওয়ার পর খেয়ে চাকাপট্টি মেয়ে জানা। চাকাপট্টি হিন্দিতে কেন বলে যাই না, সবাই বাঙালি বিক্রি ছিল। চাকাপট্টি কোথায় আমি জানি না, বাবাকে জিজ্ঞেস করছিলাম, বাবা বলে বলতে পারবো না। বাবা বললেন না, ও আমার জানা নেই। তো চাকাপট্টিতে ওরা চলে গেলে, খাওয়ার পরে ওরা ছড়িয়ে গেল চারদিকে। এটা গেল একজন ভিক্ষুক সর্দারকে চোখে দেখলাম, যেটা গল্পে পড়েছি, যে সর্দার থাকে, সমস্ত বিষয়টা চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হল। এরপরে যে ঘটনাটা ঘটল সেটা একদম অদ্ভুত ব্যাপার। যে ঘোষবাড়িতে এই আয়োজন হয়েছিল তাদের নিজস্ব মন্দির টন্দির ছিল, বাড়ির ভেতরেই মন্দির, রীতিমতো পাটবাড়ি। সেই সব হরিশকে দেখানো হয়েছিল। কেন হরিশকে এত খাতির করা হয়েছিল জানি না। তো করে এই ঠিক 3 দিন না 4 দিন পরে ঘোষবাড়িতে জানলার গড়াত ভেঙে ঢুকে ঠাকুর বাড়িতে চুরি হয়ে গেল। পাড়া সবাই হাসাহাসি করতে লাগলো। ভিখারির সর্দার আর চোরের সর্দার কি আলাদা? ভিখারির সর্দারকে বাড়ির ভেতরে তুলে নিয়ে গিয়ে অত খাতির করলে এটা তো হবেই, হওয়ারই ছিল। যাকে সে অন্য কথা। কিন্তু এই সময় জেনেছিলাম যে ভিখারিদের সর্দার থাকে, এলাকাভিত্তিক ভাগ থাকে। হাতিবাগানের ভিখারি শ্যামবাজারে বসতে পারবে না, শ্যামবাজারের ভিখারি বাগবাজারে গিয়ে বসতে পারবে না। আর এই ভাগ তার ইচ্ছা মতো নয়, এই ভাগ বেঁধে দিয়েছে তাদের দলের সর্দার। এখানে আমি হরিশ সর্দারের নামটাই জানি। এদের যে কোনো জায়গায় বসলে পুলিশ থেকেও তুলে দেওয়া হয়। পুলিশের সঙ্গেও জানে পুলিশকে কোথায় বসবে। অন্য কোনো সম্পর্ক থাকে কি না আমি বলতে পারবো না, জানি না। তবে এই হচ্ছে কলকাতার ভিক্ষা সেই সময় অন্তত একটা শিল্পে পরিণত হয়েছিল। হরিশ সর্দারের গল্প, যারা তখন ভিক্ষা করতেন
ওই অঞ্চলের সবাই হরিশ সর্দারের দলভুক্ত ছিল। নমস্কার।